প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ, দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, আপনারা জানেন। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য বিএনপি, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আছেন মাসুদ কামাল, জ্যেষ্ঠ সাংবাদিক, আপনাকেও স্বাগত জানাই। নীলোফার চৌধুরী মনি, বিএনপি তো সন্তুষ্টি প্রকাশ, মানে বিএনপিকে সন্তুষ্টি, মানে কি সরকার আসলে বিএনপিকে সন্তোষ করতে পারছে না। যে বৈঠক হচ্ছে একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি। ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই কেন নির্বাচন চান? আর সন্তুষ্ট কি হলে সন্তুষ্ট হবেন আপনারা? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচককে শুভেচ্ছা। দেখেন, এই যে 5ই আগস্ট হলো কিসের জন্য? এই নির্বাচনকে কেন্দ্র করেই তো। একটা সুন্দর নির্বাচনে এই বিগত সরকার ফ্যাসিস্ট দিতে পারে নাই এবং কোনো ছায়া সরকার ছিল না, কোনো শক্তিশালী বিরোধী দল গঠিত হতে পারে নাই। এইসব সব কারণের জন্যই তো বিএনপি নির্বাচনকে বয়কট করেছিল একের অধিকবার। তো বিএনপি বয়কট করেছিল বলেই কিন্তু আস্তে আস্তে এই আন্দোলনটা জোরদার হয়েছে। তারপরে একটা আন্দোলন আপনার বৈষম্য বিরোধীকে কেন্দ্র করে সামনে আসলো, ওই সুযোগটা সবাই নিল এবং যে কোনোভাবেই হোক ফ্যাসিস্ট যেভাবে বিতাড়িত হয়, বিদায় নেয়, সেইভাবেই নিল। তো যে নির্বাচনকে কেন্দ্র করে এই অবস্থাটা, আপনার নির্বাচন তো ওরকম যে অনেক সাথে সাথে বিএনপি বলেছে তা কিন্তু না। আপনি একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, সে কিসের জন্য? রাষ্ট্রটাকে নর্মাল একটা গুছানোর মধ্যে নিয়ে এসে আপনি নির্বাচন দিয়ে দিবেন। নর্মাল গুছানোর মধ্যে কি যেসব জিনিস ভাঙচুর হয়েছে, রাষ্ট্রের হ্যান্ডস তো আর হাওয়ায় উড়ে যায় নাই। যারা আপনি কেউ যদি পালিয়ে যেয়ে থাকে, তার জায়গা কিন্তু ফিল আপ করার মতো লোকজন আছে, কারণ 53-54 বছরের বাংলাদেশ। তো সেইখানে আপনার এগুলো গুছাতে সংস্কারের ধোঁয়া তুলেছে, কিছু সংস্কার হবে। তো সংস্কার তো এটা কোনো সংস্কারের শেষ বলতে কোনো শব্দ নয়, এটা আবহমান কাল যাবৎ চলে আসবে এবং এটা কন্টিনিউ টু বি। তো আপনার সংস্কারের মতো হতে থাকবে এবং এই সংস্কারকে বৈধতা দিতে গেলে আপনার একটা রাজনৈতিক সরকার লাগবে। তো রাজনৈতিক সরকারের জন্যই তো চাওয়া। তো বিএনপি তো এখানে ভুল কিছু বলে নাই। আপনার এইখানে সেনাবাহিনীর একটা, আমরা বলি বা না বলি, সেনাবাহিনীর একটা হাত ছিল 5 তারিখে। তারা আপনার যদি ছাত্রদের সঙ্গে, জনতার সঙ্গে, আমাদের সাথে যদি হাত না মিলিয়ে তারা যদি গুলি করতো, তাহলে কিন্তু অন্যরকম পরিস্থিতি হতো। হয়তো বা স্বাধীনতা আমরা পেতাম, আরও অনেক কাঠখড় পোড়াতে হতো, আরও হাজার হাজার লোকের প্রাণহানি হতো। তো সেই জায়গায় তাদেরও একটা ভূমিকা আছে। সে সেনাবাহিনী প্রধান কিন্তু বলেছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। আমরা যেটাই বলি না কেন, দেশকে চালায়, তারপরেও কিন্তু তার কথা আমরা মেনে নিয়েছিলাম। বিএনপি কিন্তু সেই হিসেবে দেখেন ডিসেম্বর পর্যন্ত বলেছে, সম্মান করেই বলেছে। আপনি দেখেন তো ডিসেম্বরে 18 মাস প্রায় হয়ে যায়। তাহলে বিএনপি তো ভুল কিছু বলে নাই যে নির্বাচন করা যাবে না এই টাইমের মধ্যে। তো বিএনপির চাওয়া, শুধু বিএনপির চাওয়া হবে কেন, এটা সমস্ত বাংলাদেশবাসীর চাওয়া। 2-1 মানুষ তাদের স্বার্থের কারণে তারা নিজেরা মোটাতাজা হচ্ছে, তাদের মোটাতাজা যাতে বিরূপ না ঘটে, সেই কারণে তারা নির্বাচন এই মুহূর্তে চাচ্ছে না, বা একটু পরে চাইলে তাদের আরও সুবিধা হবে, সেটা তারা চাচ্ছে। সেটাকে উপর ডিপেন্ড করে তো আপনার চলতে পারে না। বিএনপি একটা অনেক বড় সংগঠন, বিএনপি চাইলে অনেক কিছু সরকারের দেওয়া উচিত। কারণ সরকার যদি সংখ্যাগরিষ্ঠ দেখে বিএনপি, এবং ধরেন নির্বাচন দিল, বিএনপি যদি নাও জিতে আপনার সত্যিকার ভোটে, কোনো দুঃখ নাই, যেই আসুক আমরা তারাই স্যালুট করবো, আমরা তাকে মেনে নিব। তাহলে সরকারের এখানে সমস্যাটা কোথায়? আমি মাসুদ কামাল, আপনি কিভাবে দেখেন? একটা হলো বিএনপির অবস্থান, একটা সরকারের অবস্থান। এখানে বিএনপি বলেছে যে তারা মোটেই একেবারেই সন্তুষ্ট নয়, তারপরে বিএনপি কী করবে সেটা এখনও কিছু বলে নাই। এখানে সরকারের অবস্থানটাকে কিভাবে দেখেন আর বিএনপির অবস্থানকে কিভাবে দেখেন? আর সরকারের অবস্থানটা যেটা, শুধু তো সরকার তো একটা দল নিয়ে কাজ করে না, সবগুলো দল নিয়েই কাজ করে। তা আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করেন? সরকার আসলে কোনো দল নিয়ে কাজ করে না, সরকার নিজেরা কাজ করে। ডক্টর ইউনূস সাহেব উনি মনে করতেছেন যে উনি খুব ভালো অবস্থানে আছেন, উনি যা করবেন তাই হবে। বিষয়টা এরকম না। উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার, আমাকে নিয়োগ করতে। ছাত্রদের কী অবস্থা দেখতেছেন না?
পয়লা বৈশাখ দেখেন নাই, একটা মিটিং করছিল, হাজার হাজার লোক নিয়ে মিটিং, উপস্থিত ছিল 60 জন, ছাত্রদের এখন ওই অবস্থা। এটা বুঝতে হবে, বেশি লেবু কষলে তিতা হয়ে যায়। ডক্টর ইউনূস যেন টের পাচ্ছেন না, কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি, উনি তো পিআর পার্সন, তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে, কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না, তারা বলতে পারবে। ওইটা দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনূস 5 বছর থাকবে, 10 বছর থাকবে। আরে থাকবে কিসের জোরে? পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন, বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল, প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে। শেখ মুজিবও স্বাধীনতা পরে এইরকম অবস্থা পায় নাই, তখন জাফর এসে পড়ছিল, উনি পাইছেন। মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন। একটা মাঠের দল, সবচেয়ে যে বড় দল, সেই দল যদি কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই, এই সরকার 10 দিন টিকতে পারবে নাকি? 10 দিন টিকতে পারবে? বুঝে বেজ্জতি হয়, এখান থেকে যাইতে হবে। সবচেয়ে বড় কথা হলো কি, নির্বাচন উনি দেওয়ার কে? আমার এই প্রশ্নের জবাব দেন তো ভাই, এই নির্বাচনটা উনি দেওয়ার কে? উনি তো দেবে না, নির্বাচনটা হওয়ার জন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনার ইচ্ছা অনিচ্ছার উপর কিচ্ছু ডিপেন্ড করে না। ওনাকে তো এই পদে বসানো হয়েছে। কেন বসানো হয়েছে? একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য। উনি সেই কাজটা করবে। এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না, আমি জুনে দেবো, ওকে ফাইন। কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন। বিএনপিতে ব্যাখ্যা করছে যে কেন সে ডিসেম্বরে চায়, এটা আজকে ব্যাখ্যা করেন, আরও অনেক আগে ব্যাখ্যা করছে। মঈন খানকে আমি দেখছি আজকে থেকে 2 সপ্তাহ আগে সে রয়টার্সকে ইন্টারভিউতে বলছে যে ডিসেম্বরে ইলেকশন না হলে কি কি ক্ষতি হতে পারে বলছে। উনি বলুক যে কেন উনি ডিসেম্বরে পারবেন না, কেন পারবেন না, লজিকটা কি? ওনার মনে হইল না আমি ডিসেম্বরে দেব না, এটা তো হইতে পারে না। তো বলে নাই, বলছে যে ডিসেম্বর থেকে জুন। কেন এই ডিসেম্বরেই নয়? কেন আমরা ব্যাখ্যা দেন আপনি, কেন নয়? এই কথাটা বিএনপি কেন শক্তভাবে বলছে না? এটা বিএনপির বলছে, তাহলে যেমন আমি, আমাকে যদি বলেন আপনি নির্বাচন কবে চান, যে বক্তব্য আমি বলবো আমি নির্বাচন অক্টোবরে চাই। আমি কেন অক্টোবরে চাই আমি আধা ঘন্টা বলতে পারবো আমি কি কারণে অক্টোবরে চাই। তো বিএনপি যখন বলছে ডিসেম্বরে চাই, কারণ নিশ্চয়ই লজিক আছে। ওই সে বলে না কেন, কি মানে বলে না? ওই পুতু পুতু করলে হবে? যে বৈঠক হলো, সেই বৈঠকে দেখেন, বৈঠকের কথা আমরা একই বৈঠকে 2 রকম ভাষ্য পেলাম। আসিফ নজরুল বের হয়ে বললো যে বিএনপির সাথে বৈঠক হয়েছে, তাদের কাছে মনে হয়েছে বিএনপি তাদের কথায় তারা সন্তুষ্ট, মনে হয়েছে তারা তাদেরকে বোঝানো গেছে, তারাও তাদের বুঝেছে, তারাও তাদের বুঝেছে, বেশ ভালো। কিন্তু বিএনপি বের হয়ে তো আর এক কথা বললো। তো একই বৈঠকে কি 2 রকম? হ্যাঁ, আমি উল্টা করে বলি যে বিএনপি যেটা বলেছে, যেটা ঘটছে ওটাই কইছে, ওনারাই ভুল বুঝছে। যার গরু সে কয় বাজা, মানুষ কয় বছরে বাচ্চা দেয়, তাহলে তো হবে না। বিএনপির কাজটা হলো বিএনপি বাংলাদেশের জনগণের জন্য, বিএনপি যেটা বলছে ওটাই ধরতে হবে। আসিফ নজরুল এখানে তার কথা বলাটাই উচিত হয় না, কারণ বিএনপির কথা উনি তো বলতে পারে না। বিএনপির কথা বিএনপি বলবে, ওনার কথা উনি বলবেন। তো উনি কি এটার দালালি নিয়েছে নাকি যে বিএনপির রেতা সে করে দিবে? বিএনপিকে অপমান করলো নিয়ে ওইখানে, তারপরে আবার বিএনপি বললো যে আপনি আমি এটা কথা বলি, ধরে নেন, আপনি ধরে নেন বিএনপি যেটা বলছে বিএনপি বাইরে এসে উল্টা কথা কইছে, আপনি ধরে নেন। আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে বিএনপি মিথ্যা কথা কইছে, বিএনপি এতগুলি লোক সবগুলো হলো মিথ্যাবাদী, আর সে নিয়ে বাইরে কইতেছে যে আমি এটা ভিতরে কই না, এটা আমি কইছি, ধরলাম হাইপোথেটিক্যালি। তাহলে এখান থেকে সরকার কি শিক্ষা দিবে? যে সবচেয়ে বড় স্টেকটা যার, সবচেয়ে বড় যে বিরোধী দল, সে তারা মিথ্যা কথা কয়, তো তাদের তো উচিত যে ভাই এর ঝামেলা মধ্যে আমি যাবো না, তোমরা কবে নির্বাচন চাও দিয়ে দিচ্ছি, শেষ। ওনার বিএনপি ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই, এটা আমার বুঝান তো। উনি তো অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো থাকতে আসে নাই। উনি তো, আমি যতদূর, আপনিও দেখছেন পত্রিকায় যেটা দেখলাম, ওনারা বারবার বলছে যেটা যে সংস্কার হবে, যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব, আপনারা এটা এগ্রি করেন। আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর হবে তাহলে তো আরো 2-1 মাস সময় লাগতে পারে। তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য। ভাই বেসিক কথাটা কি জানেন? সংস্কার করতে কেন জুন লাগবে? বড় সংস্কার আর ছোট সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান।
বড় সংস্কার কি, ছোট সংস্কার কি? সেটা তো রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে না, এখন আমি বুঝবো, আমি পাবলিক, আমি বুঝতে আমি আর আপনি যদি বলি হ্যাঁ, তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা ভাই এইটা হচ্ছে বড়, এটা ছোট, আপনার ডিসেম্বরের মধ্যে এটা করেন, নির্বাচনটা। এখন পর্যন্ত কি ডক্টর ইউনূস বলছে যে বড় সংস্কার কাহাকে বলে, ছোট সংস্কার কাহাকে বলে? ওনার গ্রামীণ ফোনের প্যাকেজ বুঝি, কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি বুঝি না। প্যাকেজটা কি, বড় জিনিসটা কি আর ছোট জিনিসটা কি আমার বুঝান না রে ভাই। আপনাকে ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড় সংস্কার বলে, কাহাকে ছোট সংস্কার বলে? ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোট সংস্কার কেন, কি করলে ওটা সংস্কার, কতটুকু করলে ছোট সংস্কার বলুক না রে ভাই ব্যাখ্যা। এই জিনিসটা বিএনপিতে এই কথাই বলতেছে, ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কি করবা। এটা দিতে এত লজ্জা কেন, শরম পাই কেন? এটা শরম পাওয়ার কিছু নাই। আপনি বেসিক্যালি উনি আসছে কেন বলেন তো? এই পদটা উনি বসছেন কেন? শাসন করার জন্য? উনি বসছেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, সেই দলের কাছে দলটা উঠাই দিবে। আর এই সংস্কার এগুলি বোগাস সংস্কার। আমি বলে দিচ্ছি, আগে কিছু হইলে কত উন্নয়ন, হাসিনা কইতে উন্নয়ন, এরা কয় সংস্কার। ভাই উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয়, সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয়। সংস্কার দরকার নেই বলছেন? অবশ্যই দরকার আছে। সংস্কারটা কে করবে? ধরেন আপনি টিভি স্টেশনে স্টুডিও করবেন, আমার এক খালাতো ভাই আছে, সে টেবিল বানাইতে পারে, সে তার এমনি আসলাম ভাই আমার খালাতো ভাই টেবিল বানানোর অভিজ্ঞতা আছে, সে আপনার স্টুডিওটা বানাই দিবে, তারা আপনি কামে দিবেন, বসাবেন। এটা তো তাই বসাইছে। যে লোকটা সংস্কার করতেছেন, এই লোকটাকে সংস্কার করার যোগ্য, কোন বিবেচনার যোগ্য? আলী রিয়াজ কিসের বানাবে, সংবিধান সংস্কার করবে? বোঝান আপনি আমারে। সংবিধানে তার কি পড়াশোনা আছে? সে কবে সংবিধান বানাইছিল? সংবিধান সে জীবনে, তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে? কমন সেন্সে বড় কাজ হয় না। আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা বলতে পারবো, কিন্তু তা বলে আপনার সংবিধান সংস্কার করতে দেন, আমি তো কিছুই করতে পারবো না। আপনি যা করবো ওটা হবে কমন সেন্স। কমন সেন্স ইম্পর্টেন্ট। কমন সেন্সে বড় কাজ করা যায় না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, কামাল আহমেদ দিয়েছেন আপনি গণমাধ্যম সংস্কার করার জন্য, ও তো বিদেশের নাগরিক রে ভাই। আলী রিয়াজ বিদেশে, যদি মনে করেন এই সংস্কার করলো, করার পরে এই সংস্কারটা ভালো হলো না, আপনি আলী রিয়াজকে ধরতে পারবেন? সে তো 2 দিন পরে আমেরিকা চলে যাব কেন? ওই লোকটা আমার লাগবে কেন? আমার দেশে কেউ নাই? সংস্কার প্রস্তাব যেগুলো হয়েছে এই দেশে, সেই প্রস্তাবগুলো তো সব দলের কাছে দেয়া হচ্ছে যে আপনারা কোনটা গ্রহণ করবেন, কোনটা গ্রহণ করবেন, আপনাদের মতামত দেন। সব আজকেও তো সংস্কার কমিশন বিএনপির বৈঠক ছিল, সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে, কতগুলো তারা মেনেছে, কতগুলো তাদের অর্ধেক মেনেছে, কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে। তো তারা তো মানে আলোচনার মধ্যে আছে। এগুলি কেন হচ্ছে বুঝেন না? বিএনপি বলেন, অন্য দল বলেন, তারা কি করতেছে? তারা ভাই তাদের মূল লক্ষ্য হলে আমি একটা নির্বাচন চাই। এখন এরা একটা সংস্কারের একটা অজুহাত নিয়ে আসে সামনে, যদি না মানে কবে কি যাই সংস্কার মানে না, এটা কয়ে নিয়ে আরো কিছুদিন তোরা হলে তোরা যা করস কর, আমি আসি, সমস্যা নাই, ইলেকশন হোক, তখন দেখবেন তোমার এই বই দেখি আমি শের ধরে বেশি নাকি মানে পানিতে ফেলাই দিই, এটা তখন দেখা যায়। এটা বুঝেন না? আচ্ছা ঠিক আছে। নীলোফার চৌধুরী মনি, জামাতের সাথে কি সম্পর্ক আপনাদের কোনো অগ্রগতি হচ্ছে বলে মনে হয়? আমরা দেখলাম যে লন্ডনে 4 জন বিএনপির 2 শীর্ষ, জামাতের 2 শীর্ষ বৈঠক করে আসার পরে জামাতের নির্বাচন নিয়ে এতদিন যেরকম বক্তব্য ছিল, সংস্কার হবে, তারপরে কিন্তু ইদানিং একটু স্পেসিফিক পাওয়া গেল যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তার মানে বিএনপির সাথে জামাতের বক্তব্যের কিন্তু খুব বেশি পার্থক্য নাই, মাত্র 1-1.5 মাসের পার্থক্য। যদিও আজকে তারা আবার বলছে 3টা মোটা দাগে সংস্কার করে নির্বাচন দিতে হবে। তখন জামাত তো আপনাদের পুরনো বন্ধু, মাঝখানে দেখলাম যে একটু টানা পড়েন, এখন কি আবার সেগুলো ঠিকঠাক হচ্ছে বলে মনে হয়? দেখেন, আপনি যেটা দেখেছেন আমরাও সেটা দেখেছি, কিন্তু এই দেখাটাই যে সব দেখা তা না। বিএনপির যদি মিনিমাম সেন্স কাজ করে, যখন আপনার সমস্ত বাংলাদেশটা ফ্যাসিস্ট মুক্ত হলো, এর চেয়ে খুশির দিন বোধহয় আর কিছু ছিল না। তারপরের দিন যখন যে দলটাকে বিএনপি ঘাড়ে নিতে গিয়ে কত রকমের কথা শুনতে হয়েছে এবং কত জনে বলেছে,
কত দেশে বিদেশে যে যদি তারা জামাতকে ছাড়ে তাহলে তারা এই করতে পারবে ওই করতে পারবে, আমি ক্ষমতার কথা বাদই দিলাম। কিন্তু বিএনপি ওই যে আপনার যুগপৎ আন্দোলনে তাদের সাথে ছিল, মানবিক কারণে বিএনপি কিন্তু ওইখান থেকে সরে নাই বা কিছু বলে নাই যে তারা যদি চলে যেতে চায় তারা যাবে, আমরা কিছু বলবো না। বিএনপির এইটুকু বিবেকবোধ এবং কি বলে এটাকে এক ধরনের যে না আমি এই কাজটা করব, দেখতে কেমন দেখা যায়, মানে সামাজিকতা, এই জিনিসটা বিএনপির খুব বেশি ছিল বলে তারা এই 15 বছর 17 বছর তাদের নিয়েই ছিল, 18 বছর। অথচ জামাত কিন্তু 1 সেকেন্ডও দেরি করে নাই। যখনই 5ই আগস্ট দেখলো 6, 7, 8 তারিখের মধ্যে জামাত কিন্তু বলে ফেললো যে এক জালিমকে বিদায় করে আরেক জালিমকে আনবো। আরেক জালিম বলতে কাকে বুঝাইছে? বাংলাদেশে যে দলটা ক্ষমতায় আসতে পারে এরকমই তো বুঝাইছে। তো এই যে জামাত একবারও হিসাব করে নাই, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে তাদের দ্বারা এটা স্বাভাবিক হবে, এটাই স্বাভাবিক। আবার তারা হয়তো তাদের খারাপ কিছু দেখছে, এবং আপনি দেখেন এই যে 3, 4, 5, 6 মাস জামাত কিন্তু একদম পারলে আমাদেরকে শত্রুই মনে করে, এরকম। তো মনে এক মুখে আরেক দিয়ে তো চলে না। এখন আবার তারা গেছে, কোন কারণে গেছে, কিসের জন্য গেছে, সেটা বড়রা জানে। তবে আমি বলবো যে মানুষকে কিন্তু বিপদে পড়লে চেনা যায়। জামাতের কাছ থেকে বিএনপি এইটা আশা করে নাই, বিএনপি এই আশাটা ছিল না। জামাত যা করছে করছে। এখন জামাত যদি মনে করে যে ওই জায়গাটা ফিল আপ করবে, জামাত যখন যেটা চাবে সেটাই হবে। প্রশাসন জামাত চালাচ্ছে, বিএনপির অনেক অফিসার আছে, বিএনপি মনা, বিএনপি সময় চাকরি হয়েছিল বলে জোর করে আওয়ামী লীগ তাদেরকে বিএনপি বানায়, প্রমোশন, চাকরি এগুলো সব বাদ দিয়ে দিয়েছে। আপনি অনেকেই মারা গেছে। আপনি মনে করেন যে আমি কিশোরগঞ্জের এক ভদ্রলোককে জানি, জাকির হোসেন নাম, ম্যাডাম যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার পিএস ছিলেন। এই লোকটাকে অনেকটা কোনো কিছুই পায় না, সে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে শুধুমাত্র খালেদা জিয়ার পিএস থাকার কারণে। তার চাকরি সব চলে গেছে। তো এই মানুষটা, প্রত্যেকেই তো সচিব হয়, ওই লোকটা স্ট্যান্ড করা, ডাবল স্ট্যান্ড করা একটা ছেলে, তারও তো স্বপ্ন ছিল, সে কিছুই আর হতে পারে নাই। তো এরকম অনেকেই আমাদের, অনেকেই পুর খাওয়া, অনেকেই কিছু পায় নাই, এখনও তারা পাচ্ছে না। এখনও ওইখানে বলে যে কি আপনার কঠিন বিএনপি হবে না, সফট বিএনপি লাগবে। আপনি সফট বিএনপি, এটা আবার কোন শব্দ? আপনি পরীক্ষা দিয়ে পাশ করছেন বিসিএস, আপনি ভাইবা বোর্ড যায় 3বার 4বার পরীক্ষা দিচ্ছেন, ভাইবা বোর্ডে যায় এক একজন, খুব কম ছেলে মেয়ে আছে যারা এক চান্সে বিসিএস হয়েছে, 2বার 3বার ভাইবা বোর্ড থেকে ফেরত আসছে। তো আপনি এতগুলো, আপনার জীবনের এতগুলো সময় আপনি ব্যয় করছেন আপনি আপনার টার্গেট মতো যাওয়ার জন্য, আর আজকে আপনি 15-16 বছর আপনি কোনো প্রমোশন পাইলেন না, শুধুমাত্র একটা দলের মনে করা হতো বলে, কিংবা তার পরিবার ওই দলটা করে বলে, আর কিছুই না। সেইখানে এখনও যদি নাজেহাল করতে হয়, এখনও যদি হার্ড বিএনপি আর সফট বিএনপি আপনি বানায় ফেলেন, তাহলে আমি জানি না বিএনপি যদি এটার পরে যদি, আমি জানি এই কথা বলে যাচ্ছি আপনার এখানে, আমার গালাগালির চোটে আমি থাকতে পারবো না। কারণ ফেসবুক টুইটারে কিন্তু বিএনপি অত থাকে না, যা থাকে তারাই থাকে, ওই ছাত্ররা আন্দোলনের জামাতরা, তারা আমার গালাগালি করে অস্থির করে ফেলবে। তারপরেও আমি সত্যকে বলছি যে এই একটা দেশের মধ্যে 10টা ভাগ করার মোটেও ঠিক হয় নাই, মোটেও। আবার আপনারা লন্ডনে যা হাজিরা দিবেন আর বাংলাদেশে এসে আমাদের ছেলে মেয়েদের উপরে টর্চার করবেন, এটা কোন ধরনের হাজিরা দেওয়া? জামাতকে তো আপনারা দেখলেন 5 আগস্টের পরে তাদের অবস্থান, তাদের বক্তব্য শুনেছেন, বিএনপির সাথে টানাপোড়েন আমরা দেখেছি। আবার লন্ডনে যে বৈঠকও দেখলাম, এবং লন্ডন থেকে ফিরে এসে তারা প্রেস মিটও করেছে। এর আগেও একটা বক্তব্য দিয়েছে, আপনি দেখেছেন, যে এবার একটি স্পেসিফিক বলেছে যে রমজানের আগে তারা নির্বাচনটা চায়। তবে আজকে আবার তারা প্রেস মিটে বলে 3 দফা বড় আকারে দাবি দিয়েছে যে এইগুলো করে নির্বাচনটা তারা চায়, শীঘ্রই চাই, কিন্তু এগুলোও করতে হবে। দেখেন, জামাতের রাজনীতি নিয়ে আমি আসলে কীভাবে বলবো, কারণ আমি নিজে তো কোনো রাজনীতি করি না, বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো মানে আগ্রহ নাই, অনাগ্রহও নাই। তো জামাত এক রাজনৈতিক দল, জামাত ইসলাম, বাট এটা ইসলাম না, এটা জামাত ইসলাম একটা পলিটিক্যাল পার্টি আমি মনে করি। যেমন বিএনপি বাংলাদেশের জাতীয়তাবাদী দল, এখন জাতীয়তাবাদী দল যারা না করে তারা কি আর বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে না? তাও করে। কিন্তু এই দলটা এই নামই দিছে, এই নাম দিয়ে তারা করে আর কি। এদের কিছু আদর্শ আছে, কিছু লোকজন আছে, এরা এদের মতো করে, জামাতও তাদের মতো করে। এদের সবারই লক্ষ্য হইল দেশের ক্ষমতায় যাওয়া।
তারা হয়তো জনগণের জন্য কিছু করতে চায় এবং তারা মনে করে জনগণের জন্য এই কাজটা করার জন্য ক্ষমতায় আমার যাওয়া দরকার, ক্ষমতায় গেলে আমি ভালোভাবে কাজটা করতে পারবো। এটা হলো দৃশ্যত, তাত্ত্বিকভাবে এটা। আর প্র্যাকটিক্যালি হয়তো অন্য কোনো ধান্দা থাকতে পারে, সেটা তাদের ব্যাপার। যখন ক্ষমতায় যায় তখন বোঝা যায় যে কার মধ্যে কী ধান্দা আছে। তবে আমি একটা কথা বলি আপনাকে, 2001 সালে জামাত এবং বিএনপি কিন্তু একসঙ্গে ছিল, তারা একসঙ্গে থেকে কিন্তু ক্ষমতায় গিয়েছিল। তার মানে এই না যে 2001 সালের জামাত আর আজকের জামাত এক না, 2001 সালের বিএনপি এবং আজকের বিএনপিও এক না। তারও চেয়ে বড় কথা, 2001 সালের বাংলাদেশ এবং আজকের বাংলাদেশও এক না, ভোটারও এক না, সব পরিবর্তন হয়। যখন কেউ বলে যে বিএনপিকে দেখেছি তারা এগুলি করছে, তারাও তো লুটপাট করছে, তার মানে এই না তুমি যেটা দেখছো ওইটাই যে আবার হবে তা না, ওর চেয়েও খারাপ হতে পারে, ওর চেয়ে অনেক ভালো হতে পারে। জামাতেরও একই জিনিস। কেউ বলবে জামাত, তাদেরকে চিনি, তারা রক কাটে। এখন তারা একসময় রক কাটতে বলে যে এখনও রক কাটে, এটা আপনি অত সহলিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এখনও তো কিছুই কাটে না, অথবা গলা কাটে, কে জানে। এটা যখন তাকে হাতে দাও দিবেন তখন টের পাওয়া যাবে সে কী কাটে। কাজেই এখন আপনি ওই আগের বিবেচনা করে, আমি মনে করি যে আগের ইতিহাস দিয়ে এভাবে বিবেচনা করা ঠিক হবে না, কারণ এর মধ্যে অনেক বড় বড় ঘটনা ঘটে গেছে। 2024 এমন একটা শিক্ষা দিয়েছে এই দেশের মানুষকে, এই দেশের জনগণকে, এই দেশের পলিটিক্যাল পার্টিগুলোকে। তারা জানে যে স্বৈরাচারী হলে তার পরিণতি কী হয়। আপনাকে সত্যিই মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো এই শিক্ষা নিয়েছে বলে আপনার মনে হয়? আমি মনে করি নিয়েছে, আমি মনে করি। কারণ আমি মনে করি এই কারণে, এটাও যদি শিক্ষা না নেয় রে ভাই, তাহলে আর রাজনীতি কেন করবে? শেখ হাসিনা যেরকমভাবে ক্ষমতা কুক্ষিগত করছিল, একত্রিত করছিল, পুঞ্জীভূত করছিল একটা কেন্দ্রে, এটা মানে কেউ কল্পনা করতে পারে নাই যে এইভাবে করা সম্ভব, সেটাই টিকে নাই। আর এটা তো এরা বুঝে, এটুকু বোঝার মতো ক্ষমতা না হলে একটা পলিটিক্যাল পার্টি চলতো না রে ভাই। এখন জামাত যে কাজটা করতেছে, জামাতে কিন্তু ক্ষমতার জন্য লড়াই করে। জামাতের সাথে বিএনপির এই যে দ্বন্দ্বটা যেটা আপনি দেখলেন, মানে কোনো দ্বন্দ্ব নাই, পুরনো বন্ধু। পুরনো বন্ধু কি হয় না ভাই? 5 বছর প্রেম করে বিয়ে করছেন, 3 বছরের মাথায় ডিভোর্স হয়ে গেছে, তারপরে ওর যে বড় শত্রু আর পৃথিবীতে কেউ নাই। হয় না এরকম? দেখেন নাই? ম্যাক্সিমাম তাই হয়। 60 বছর সংসার করার পরেও তো ডিভোর্স। এবং ডিভোর্সের পরে কি হয় বাংলাদেশে? যেই মাত্র ডিভোর্স হয়ে গেল, যেই মাত্র ব্রেকআপ হয়ে গেল, ওর চেয়ে বড় শত্রু আর কেউ নাই। খালি তখন চিন্তা করে ওর কাছে আমার কি কি ছবি আছে, ওর কাছে আমার কি কি বলছি, কি কি ডকুমেন্ট আছে, ওই চিন্তায় ঘুম জায়গা। তো এই একই জিনিসটা ভাই। কাজে এক সময়ের বন্ধু সারা জীবনের বন্ধু, এটা ঠিক না। ওই বন্ধুত্ব নাও থাকতে পারে, আবার বন্ধু হইতেও পারে। বন্ধুত্বটা হয়েছিল কেন? আদর্শের বন্ধুত্ব নো, সেগুলো ক্ষমতার বন্ধুত্ব। আদর্শ কি এক? জামাতের আদর্শ আর বিএনপি আদর্শ কি কখনো এক ছিল? কখনো এক ছিল না। আমার ক্ষমতায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, অথবা আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে, একটা সাময়িক একটা লক্ষ্যকে সামনে রেখে তারা এখনও হতে পারে, তারা যদি ভাবে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, তারা আবার এক হয়ে যেতে পারে। এটা নিয়ে অবাক হওয়ারও কিছু নাই, এটা নিয়ে দুঃখিত হওয়ার কিছু নাই, এটা হতেই পারে। বিএনপি জামাত যেটা করেছিল 5ই আগস্টের পরে, জামাত মনে করেছিল যে আমরা তো সামনে আছি এবং আমরা বিএনপিকে ছাড়াই ক্ষমতায় যাইতে পারবো, এবং তখন তারা বিএনপিকে ডিফেম করার চেষ্টা করছে, অনেকভাবে করছে, এখনও করে। বিএনপির যতটা বদনাম হয়েছে, বিএনপি কিন্তু বদনাম হয়েছে, একদম প্রত্যন্ত অঞ্চলে বিএনপির অনেক বদনাম হয়ে গেছে। চুরি চামারি, এই ধান্দাবাজি, চাঁদাবাজি, জবরদখল, এগুলি বিএনপি বদনাম হয়েছে। যতটা তারা করছে তার চেয়ে একটু হলেও বেশি প্রচার হয়েছে, এবং এই প্রচারের মহান দায়িত্বটা জামাত পালন করছে। এটা রিয়েলিটি, এটা রিয়েলিটি। আবার জামাত কিছু পলিটিক্সও করছে, কিছু ভালো কাজও করছে, কিন্তু জামাত অসাধারণ কিছু ভালো কাজ করছে এই সময়ের মধ্যে, যেটা আমি খেয়াল করেছি, এটা নিয়ে আমি পরে একসময় বলবো। তো এইগুলো হলো পলিটিক্যাল পার্টি, তাদের একটা লক্ষ্য আছে, তারা জনগণের মন জয় করতে চান। যখন জামাত দেখছে যে একা আমার পক্ষে সম্ভব না ক্ষমতায় যাওয়া, যত কিছু করি না কেন, ওই মানে আসন 30টা থেকে 40টার উপরে হয় না, তখন তারা চিন্তা করছে তাহলে আমি দেখি বিএনপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং গ্রেড বাড়াতে পারি কিনা। হইতেও পারে, আমি বলছি না এটা হয়েছে, আমি বলছি না, কিন্তু হইতেও পারে, নট আনলাইকলি। মানে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই, সেটাই তো? না, কোনো কথা নেই। জি, আপনার কাছে আবার আসবো। নীলোফার চৌধুরী মনি, এই যে আপনি প্রশাসনের কথা বলছিলেন, যে প্রশাসনে যারা বিএনপি মনে করা হয় বা সরকার মনে করেছিল এটা বিএনপি মনা, বা তাদের পরিবার কেউ বিএনপি করে, তার জন্য তারা বিভিন্ন
প্রশাসনে বিভিন্ন জায়গা পায় না বা শাস্তি পায় না বা ওএসডি করে রাখা হয়েছে, এখন তাদের অনেককে পদায়ন করা হচ্ছে। এখানে আবার সব বিএনপি হার্ড বিএনপি প্রসঙ্গ আনলেন, কিন্তু এই কথাগুলো বলতেছি এই কারণে, আপনি নাহিদ একটা অভিযোগ করেছে যে মাঠ প্রশাসনে বিএনপি পন্থী যারা আছে তারা বিএনপি পন্থী এবং বিএনপিকে তারা সমর্থন দিচ্ছে এবং তার নাহিদের দলের যারা আছে তাদের উপর অত্যাচার করছে। তার মানে মাঠ প্রশাসন যদি নিরপেক্ষ না হয় তাহলে নির্বাচন নিরপেক্ষ হবে না। এটা নতুন দলের একজন আহ্বায়ক এই কথা বলে। আচ্ছা, নতুন দলের আহ্বায়ক এই সাহসটা কোথা থেকে পায়? তা বিএনপি কত কাল আগে থেকে রাজনীতি করে, তখনকার ছাত্র দল, আমি যেটা সরাসরি বিএনপির হতে পারে ছাত্র দলের ছেলেরা যারা চাকরি করে বা ওই মনা ছেলেরা, তো এটা একটা দিক। আর নাহিদ যে কথাটা বলছে সেটা যদি হয় যে বিএনপির, আমরা কিন্তু বললাম যে আমরা পাচ্ছি না জায়গা, আমাদের ছেলেমেয়েরা পাচ্ছে না, তারপরে নাহিদ যেটা বলছে, আমি এটা বলি যে নাহিদের যে তিনজন এখন উপদেষ্টা আছে তাহলে তারাও কি বিএনপি মনা? উনি কি বলতে চায়? সরকার নাহিদের ছেলেরা মাঠ প্রশাসনে যখন নাহিদের ছেলেরা পঞ্চগড়ে গিয়ে বসে সমস্ত ডিসিএসপি সহ সবাইকে নিয়ে, তাহলে এটা কিভাবে হয়? কোনোভাবে আমরাও তো রাজনীতি করছি কত বছর, আমাদের এখন যারা ডিসিএসপি সব জুনিয়র, তো তারা কি, এবং অনেকগুলোকেই আমরা চিনি, আপনারাও চিনেন, তো সেইখানে আপনার আমাদের তো সঙ্গ দেয় না, তাহলে তাদের জন্য আলাদা রুমে বসে মিটিং করা একদম এমপিদের মতো মন্ত্রীদের মতো, তো এটা তাদের সঙ্গে করে আর আমাদের দিকে আঙ্গুলি তুলে, এটা নির্বাচন না করার জন্য তারা যে নির্বাচন করতে চায় না এটা অনেকভাবে প্রকাশ করার, এটাও একটা দিক, আর কিছুই না। কারণ তার তো নর্মালি থাকার কথা না, কিন্তু যখন গাড়ি রিকুইজিশন করে তার মিটিংয়ে আসার জন্য ডিসিএসপি গাড়ি পাঠায় দেয়, গাড়িতে করে লোক পাঠায় দেয়, তাহলে এই মাঠ প্রশাসন কার জন্য কাজ করছে? আমাদের জন্য। আমাদের কোনো ছেলে মেয়েকে আপনি চ্যালেঞ্জ করে বলছি, কোনো ডিসিএসপি কোনো ইওনো গাড়ি দিছে এটা কেউ বলতে পারবে? কোনো ওই সহযোগিতা করছে কেউ বলতে পারবে? বরং যেখানে ছাত্রদল যুবদল বা বিএনপির লোকরা কাজের জন্য গেছে সেইখানে তারা ওপেন করে দিছে, ওপেন টেন্ডার দিয়ে দিছে, তারা লটারি করে দিছে। তো সেই লটারি করে দিলে তো যে কেউ ওইখানে অ্যাটেন্ড করতে পারে, যে কেউ পেতে পারে। তো সেইখানে এই কথাটা বলার অর্থ আমার যেটা মনে হয়েছে, তারা অন্য কেউ বলেন না যে পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি না হবে ওই পর্যন্ত নির্বাচন চাই না। কেউ বলে যে 5 বছর ইউনূসকে প্রধানমন্ত্রী দেখতে চায়। আরে বেটা, প্রধানমন্ত্রী দেখতে চাওয়ার আগে তো ইলেকশন করতে হবে, সেটাও তাদের হুজুকে মনে নাই, বা তারা ওইটা অভিজ্ঞতা তো নাই, জানে না, ভুলে গেছে, মুখস্থ বিদ্যা তো। কারণ তাদেরকে ওরিয়েন্টেশন করে এখানে পাঠানো হয়েছে, তাদের অরিজিনাল যারা মাস্টার মাইন্ড, যারা এখনো নেপথ্যে আছে, তবে ইতিমধ্যে অনেকেই তাদেরকে মুখে মুখে চিনা হয়ে গেছে যে কারা অরিজিনাল মাস্টার মাইন্ড। তো সেইখানে তারা যে তাদেরকে ওরিয়েন্টেশন করে দিয়ে পাঠাইছে, ওরিয়েন্টেশনের সব কিছু তো মুখস্থ বলি আবার সব সময় ঠিক থাকে না, যে কারণে প্রধানমন্ত্রী না উপদেষ্টা চিফ অ্যাডভাইজার এটা বলতে ভুলে গেছে 5 বছর থাকবে। আবার আপনার মনে করেন তারা কোরাস গান গাওয়াচ্ছে আপনার হুজুরদের দিয়ে, হুজুররা কোরাস করে বলতেছে যে এটা আমাদের জন্য নিয়ামত, আল্লাহ নিয়ামত পাঠাইছে, এই নিয়ামত কিন্তু যতদিন বেঁচে থাকবে এই নিয়ামতই আমরা চাই, এই নিয়ামতের বাইরে আমরা যেতে চাই না। বলেন সবাই হ্যাঁ। তো এই সবাই মিলে সমস্যারে হুজুরেরা, বাচ্চা হুজুরেরা বলা শুরু করছে। এই যে অবস্থাটা, তাদের ওই জায়গায় যাওয়ার জন্য তারা যা খুশি যা কিছু দরকার সেটাই বলছে। তারা ওইটা বলতেও যেমন দ্বিধা করছে না, আবার ডিসেম্বরের মধ্যে এই আপনার কি প্রশাসন বিএনপির পক্ষে, এদের অধীনে নির্বাচন, এটা বলতেও যেমন তারা দ্বিধা করছে না, আবার এটাও বলছে আওয়ামী লীগ বিচার ও সংস্কার না করে নির্বাচন দিলে তারা অংশগ্রহণ করবে না। আওয়ামী লীগের বিচার এবং সংস্কার দুইটাই একই দিনেই কিন্তু বলছে, সংস্কার দুইটাই তাদের দিতে হবে। তার মানে তারা কি চায়? তারা আসলে চায় নির্বাচন না করতে। আবার দেখেন, তারা কিন্তু নির্বাচনী দৌড়েও আবার আগায় থাকার চেষ্টা করছে প্রত্যেকটা এলাকায়। আমরা কিন্তু ঈদে আমরা মাটিতে বসে ইফতার করছি, বা আমরা কোনো শোডাউন করি না, কিছুই না। এইবার এই 5ই আগস্টের পরে তারা কিন্তু এক একজনে, যার কিচ্ছু নাই সেও কিন্তু 150-200 গাড়িবহর, মোটর সাইকেলও না, গাড়িবহর নিয়ে আপনার শোডাউন করছে। তাও 4-5 ঘন্টার রাস্তা সৈয়দপুর থেকে পঞ্চগড় আপনার। তারপরে কি মাসুদ একজন করলো, তো এরকম অনেকেই করছে যে যেভাবে পারছে। তো
তো তারা ওইখানেও আগায় আছে, মুখ দিয়ে বলতেছে নির্বাচন করবে না, আবার শোডাউনের সময় কিন্তু পিছায় নাই। তো তারা যে কি চাচ্ছে তারা নিজেরাই জানে না। সবশেষে তারা যা চাচ্ছে এবং যা পেয়েছে সেটা কিন্তু পহেলা বৈশাখী আমরা দেখেছি তারা পেয়েছে। তাদের সর্বশেষ পাওনাটা কি? ওই 10-20 জন মানুষ আর 50-60 জন সাংবাদিক, এই তো তাদের পাওয়া। যে মাসুদ কামাল, এই যে নাহিদ যে অভিযোগটা করলো, আপনি এটা দেখেছেন? অবশ্যই দেখেছি। কি বলবেন আপনি? এটা আমার কাছে না খুব কনফিউজিং মনে হয়েছে। উনি বলতে চাচ্ছেন যে প্রশাসন, মানে এই প্রশাসনের অধীনে নির্বাচন করা যাবে না, কারণ প্রশাসন নাকি বিএনপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। 2 মাস আগেও তো তিনি প্রশাসনেই ছিলেন। আমি সেটাই বলছি। তাহলে যদি আমার প্রথমত কথা হলো, এই প্রশাসনের অধীনে নির্বাচন কি প্রশাসনের অধীনে হয়? এটা হলো 1 নম্বর কথা। নির্বাচন তো হবে নির্বাচন কমিশনের অধীনে। তো উনি প্রশাসনকে ব্লেম করলেন কেন? আবার প্রশাসনের হেড কে? আমি যদি স্থানীয় প্রশাসন ধরি, স্থানীয় সরকারের হেড তো তাদেরই এক ইয়ার দোস্ত, তাই না? যিনি ইচ্ছাগুলো যা ইচ্ছা তাই করতে পারেন। তো উনি তো আছেন এখানে, তো ওনার উপর সে আস্থাটা নাই কোনো, নাকি ওনার নিয়ন্ত্রণটা নাই। আবার এত তাহলে 9 মাস হয়ে গেল, 9 মাসে তারা প্রশাসনে কী করতে পারলেন? উনি তো মাত্র 2 মাস ধরে নাই, এর আগ পর্যন্ত তো উনি ছিলেন, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত উনি এখানে ছিলেন, তাই না? তো এগুলো পারতেছেন না কেন? আবার যখন প্রশাসনের প্রতি ওনাদের অনাস্থার কথা উনি বলেন, তখন তো এটা প্রকারান্তর আসলে ডক্টর ইউনূসের প্রতি অনাস্থা হয়ে যায়, তাই না? এগুলি আসলে আমার কাছে কনফিউজিং মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে ওনারা অজুহাত খুঁজতেছেন, ভালো অজুহাত পাচ্ছেন না। মানে অজুহাত খুঁজছেন কেন? অজুহাত খুঁজছেন নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য, নাকি নির্বাচন না বিলম্বিত করার জন্য। উনি এখন বলবেন এই প্রশাসন এখনও মানে হয় না বিএনপির পক্ষে, অতএব এই প্রশাসন যে হবে না, প্রশাসন চেঞ্জ করতে হবে। কারণ প্রশাসনকে আপনি একদিনে চেঞ্জ করে ফেলবেন, সময় লাগবে, এর জন্য 2 বছর সময় লাগবে, 5 বছর টাইম লাগবে। তো 5 বছর ইউনূস সাহেবকে থাকতে হবে, সময় নেওয়ার জন্য আর কিছু না। শুনেন না ভাই, এরা এই যে লোকগুলো আছে, এদের মূল লক্ষ্য হলো ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই লক্ষ্য নিয়ে এরা মাঠে নামছে। এটা কেন মনে করেন আপনি? তাদের এই সমস্ত কথাবার্তা মনে করি। অথবা একই সাথে আপনি একই প্রশ্নটা করি, এই যে বাজারে যে এখন যে ইউনূস সরকারকে 5 বছর দেখতে চায়, এই দাবিটি তো আসলে আনুষ্ঠানিকভাবে কেউ বলেনি, বিশেষ করে কোনো রাজনৈতিক দল বা কোনো ফোরাম থেকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি, ফেসবুকে এটা ভাসছে। তো এটা আসলে দাবিটা কার, আপনার কি মনে হয়? শুনেন, এটা হলো পিয়ার। আপনি নিজেও তো পাবলিক রিলেশন পড়ছেন ইউনিভার্সিটিতে, যদিও আমি বুঝি, কারণ আমিও তো পড়ছি, আপনার পড়ার কথা, আমরা তো একই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো পাবলিক রিলেশনের কাজটা কি রে ভাই? এটা তো কাজ। একটা পণ্য আপনি মানুষের হাতে তুলে দেওয়া পর্যন্ত পাবলিক রিলেশনের কাজ, পিয়ারের কাজ। তারপরে সেই হাতে ধরে রাখবে কিনা এটা পণ্যের গুণাগুণের উপর নির্ভর করবে। তো ওনারা পিয়ার করতেছেন এখন যে ডক্টর ইউনূসকে 5 বছর থাকতে হবে, এইটা। তারপর ডক্টর ইউনূস থাকতে পারবে কি না পারবে এটা। এখন এটা প্রথম আসলে কী হবে দেখেন, হয় কি অনেক সময় এটা আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে দেখতাম, খুচরা মুচরা লোকজনে বলাইতো একটা কথা, বলে টুকা দিয়ে দেখতো রিপারকেশনটা কী হয়, মানে পাবলিকের রিয়াকশনটা কী হয় দেখতো। যদি দেখতো যে রিয়াকশন খারাপ, তাহলে আর আলাপ করতো না। এটা কিন্তু সব পলিটিক্যাল পার্টিগুলো করে। খুচরা নেতাদের বলে তুমি বলো, পরে আবার ধমক দেয়, এটা বললা কেন, এরকম কিন্তু আমরা বহু দেখছি। তো এখানেও এই জিনিসটা প্রথমে এটা বলছে হলো গিয়া, মানে পুরো উপদেষ্টা পরিষদের সবচেয়ে গুরুত্বহীন যে উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, সে যে প্রথম বলছে যে আমাদের তো ম্যান্ডেট আছে, যতদিন হাসিনা থাকার কথা ছিল ততদিন থাকার। সে তো অনেক আগে বলছে। হ্যাঁ বলছে তো ভাই, সে তখন উপদেষ্টাই ছিল, উনি তো শুরু করছে আস্তে করে একটা দিয়ে দেখলো যে বাড়ি দিয়ে কি হয়। তারপরে কয়দিন গেল, তারপরে সার্জিস বললো একটা, তার জীবনে একটা আকাঙ্ক্ষা ছিল ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী পদে 5 বছর দেখবে, এটা একটা বাড়ি দিল। এইটা বাড়ি যখন দিল, তখন পাশাপাশি সময়ে ওনাদের একজন পীর আছেন, ব্রাহ্মণ পীর, প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা যে 5 বছর থাকতে হবে, উনি প্রধান উপদেষ্টা হবেন, তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান। তারপরে এই কমিটির যারা যারা আছে তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে, এবং কীভাবে যোগ্য নির্ধারণ করবে, বোস্টন থেকে একটা টিমকে নিয়ে আসবে ভাড়া করে, তারা এসে বোস্টন থেকে এসে বাংলাদেশে তারা দেখবে কার কোনটা যোগ্য কার কোন যোগ্য না। তারপরে যারা অযোগ্য তাদেরকে ঝিটিয়ে বিদায় করবে, তারপরে বাকি বিভিন্ন দল থেকে একটাকে নিয়ে আসবে, এনে জাতীয় সরকার করবে, তারা 5 বছর থাকবে। আবার বিএনপি লোভ দেখাইলো, এতে লাভ যেটা হবে সেগুলো তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে থাইকা শিখবে যে কীভাবে কি করতে হয়।
ভাই ডক্টর ইউনূস নোবেল পাইছে, পলিটিক্সে পাইছে? পলিটিক্সে পাইছে? পলিটিক্সে তারেক রহমানের তার কাছ থেকে শিখতে হবে না। তারেক রহমান গত এত বছর ধরে এই পলিটিক্সই করতেছে, তার কাছে তার ডক্টর ইউনূসের কাছে রাজনীতি শেখার কিছু নাই, ওটা তারেক রহমান বুঝে। সে এবারে জ্ঞান দিয়ে দিল, তাহলে তারেক রহমান ভালো করতে পারবে, যেহেতু সে ভালো করতেছে। আর ডক্টর ইউনূস এখন যে ভালো করতেছে এইটার কারণ হলো একটাই, যে বাংলাদেশের অবস্থিত মানে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো এইগুলো তাদের বিরোধিতা করতেছে না। যদি বিরোধিতা করতো, এক তেলের দাম নিয়ে তো এই গভর্নমেন্ট নড়বড় হয়ে যেত। 2 মাসে গত 4 মাসের মধ্যে ডিসেম্বরে একবার তেলের দাম বাড়াইছে 7 টাকা, 8 টাকা, 8 টাকা, 8 টাকা, ডিসেম্বরে বাড়াইছে 8 টাকা, এইবারে বাড়লো 14 টাকা। 22 মানে টাকা। 4 মাসের ব্যবধানে 2 দফায় প্রতি কেজিতে প্রতি লিটারে এই যে 22 টাকা বাড়ানো, এই একটা ইস্যু দিয়ে দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে এই গভর্নমেন্টের পায়ের তলার থেকে মাটি সরাই দিতে পারতো। কেউ কিছু বলে না, সবাই তাকে ভালোবাসে, নিঃশর্ত ভালোবাসা দিছে। তো নিঃশর্ত ভালোবাসাতে মাঝে মাঝে ক্ষতিকর হয়, এখনও যদি এই পলিটিক্যাল পার্টিগুলো না বুঝে তাহলে তো কিছু করার নাই। তাদের কি বিরাট মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে এটা তারা জানে, বাট আমরা হতাশ। আমরা আমাদের শুনেন, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো কোনো ভয়েস নাই। আমরা কি করি? আমরা একটা পলিটিক্যাল পার্টির দিকে তাকায় থাকি যে আমার হইয়া এই পার্টিটা এই কথা বলবে। এখন পার্টিরা কী মনে করে চুপ করে থাকে এটা তারা বুঝে, এটা আমি বলতে পারবো না। কিন্তু আমি হতাশ হই, আমি কিন্তু ডক্টর ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর, কিছু কয় না কে, এত ধৈর্য কেন? এত ধৈর্য কেন? আচ্ছা ঠিক আছে, বিএনপি নেত্রী তো বলছে, আমরা শুনলাম। আমরা অন্য একটা প্রসঙ্গে আসি। আমরা তো দীর্ঘদিন ভারতের সাথে ঘর সংসার করার মতো আর কি, শেখ হাসিনা তো ভারতের সাথে যে সম্পর্ক আমরা না সেটা আমি বলছি না, তারাই বলছে, পররাষ্ট্রমন্ত্রী বলছে। যাক, আমাদের সাথে ভারতের একটা মানে গত সরকার 15 বছর ধরে এক ধরনের ভালো সম্পর্ক, তারা বলে যে বন্ধু, বা আরও প্রত্যেক বছরই সম্পর্কের উচ্চতায় গিয়েছে নাকি ভারতের সাথে। তো এখন তো সম্পর্কে একটু টানাপোড়েন আছে, কিন্তু পাকিস্তানের সাথে আবার সম্পর্ক নতুন করে হচ্ছে। এটাকে আপনি কীভাবে দেখেন? বিশেষ করে পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়েছে আজকে, সেখানে বাংলাদেশ থেকে 1971 সালের বিষয়ে ক্ষমা চাওয়ার বিষয় তুলেছে, এবং তাদের খাতে যে পাওনা আছে টাকা, সেটা প্রসঙ্গ তুলেছে। আপনি এটাকে কী করে কেমন দেখেন? পাকিস্তানের সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে এইগুলো বড় বাধা কিনা? দেখেন, আমি এটুকু মনে করি বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল দেশ। 50-55 বছর আগে যা হয়েছিল সেটার জন্য ক্ষমা চাইলে খুবই ভালো। কিন্তু বাংলাদেশের আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বলে গিয়েছিলেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। আমরা সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই নীতিতে আমরা বিশ্বাস করতে চাই। ভারতের সাথে চরম বৈরিতা, আবার পাকিস্তানের সাথে চরম বন্ধুত্ব, এটাও আমরা যেমন চাই না, ঠিক তেমনই আমরা অন্য কারো সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে আরেক দেশের চরম রুষানলেও পড়তে চাই না। আমরা ছোট্ট একটা দেশ, জনসংখ্যা অনেক বেশি, এখানে আমাদের দিন আনি দিন খাই, বিদেশি আমাদের প্রবাসীরা আমাদেরকে টাকা পাঠায় এবং গার্মেন্টসের টাকা, এই 2টা টাকাই আমাদের মেন টাকা। সেটার উপর আমরা চিন্তা করে আমরা চলবো, আমরা গরিবের সুন্দরী কন্যার মতো। আমাকে অনেক হিসাব করে কৌশল করে আমার প্রত্যেকটা পা ফেলা উচিত আমি মনে করি। এইখানে আমি যে ভারতের সঙ্গে আমার বৈরিতা আছে, ভারত আমার সাথে করেছে, আমি করি নাই। সেইখানে আমি কিন্তু সমস্ত মানে ভিতরে আবেগ বাদ দিয়ে আমি কথা বলছি, বিবেক নিয়ে। সেটা হলো ভারত আমার 3 পাশের আপনার প্রতিবেশী রাষ্ট্র। আমি যতভাবেই তাকে ফেলে দেই না কেন, ডক্টর ইউনূস ফেলে দিতে পারে নাই, চেষ্টা করেছে অনেকবার দেখা করেও কোনো কাজে লাগে নাই। মুখ দিয়ে যতই আমরা আস্ফালন করি, আপনার মৎস্যমন্ত্রী, মৎস্য উপদেষ্টা বলেছে আমরা খেয়ে থাকলে আপনার ইন্ডিয়া ইলিশ পাবে, নইলে পাবে না। কিন্তু কি দেখা গেছে, বিগত সরকারের স্বৈরাচারের চেয়েও বেশি ইলিশ পাঠানো হয়েছে। আমাদের সন্তানরা কিন্তু এখনো বলে জাতীয় মাছের নাম কি পাঙ্গাস। তার মানে আমাদের কাছে ইলিশ কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে। সো ওই কেউ সামনে একরকম কথা বলবে, পিছনে আরেক রকম কাজ করবে, আমি ওরকম কথা বলছি না। এখনো এই মুহূর্তে যত আপনার উপদেষ্টা আছে তার ম্যাক্সিমাম উপদেষ্টা ইন্ডিয়া ঘেঁষা।
তারা কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। এইভাবে করলে হবে না। আমরা যেটুকু চাই আমাদের প্রতিবেশী হিসেবে তাদের সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার ঠিক ততটুকুই আমরা সম্পর্ক। ভারত কখনো চাইবে না যে বাংলাদেশের সম্পর্ক পাকিস্তানের সাথে হোক। আমি এটাই বললাম যে পাকিস্তানের সাথে অতি বন্ধুত্বেরও তো আমার দরকার নাই। যেটুকু পাকিস্তান নিজেই তো চলতে পারে না, নিজেই একটা ভঙ্গুর দেশ, প্রত্যেক বছরে বছরে 2 বার করে তার সমস্যায় হয়। একটা ইমরান খান টিকতে পারলো না। আপনার সেই দেশে আপনার যাদের বছরে এই মাথা সরকার চেঞ্জ হয়, সেইখানে তারা বাংলাদেশকে কি শিখাবে? তো আমার কথা হলো যে আমার পাকিস্তানও দরকার, ভারতও দরকার। যদি আমি পররাষ্ট্র নীতি নিয়ে চিন্তা করি, আমার বেশি খাতিরের কারোর সঙ্গে দরকার নাই যে ভারতের আগে যে শিল্পী গান গাইতো ওই জায়গায় পাকিস্তানের শিল্পী এসে গান গাবে। আমি দুইটার কোনোটাই নিব না। আমি 3 নাম্বার কোনো দেশ থেকে আমি শিল্পী এনে গান গাওয়াবো। আর নইলে আমি আমার নিজের শিল্পীকে প্রশিক্ষণ দিয়ে, আমরা পেঁয়াজ ছাড়া এখন চলতে পারছি না, আমরা ইন্ডিয়ান কাপড় ছাড়া চলতে পারছি না, আমরা ইন্ডিয়ার ডাক্তার ছাড়া আমরা চলতে পারছি না, ঠিক ওরকমই আমার পাকিস্তান থেকে আনতে হবে। কে বলেছে? আমার জন্য মুক্ত বাজার, সমস্ত পৃথিবী আমার কাছে উন্মুক্ত। আমার কেন একজনকে আমি ধাক্কা দিয়ে আরেকজনকে বিশেষ খাতির করতে হবে? আমি এই নীতিতে বিশ্বাস করি না। আমি মনে করি সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এবং বাকিটুকু আমার নিজস্ব কৌশল দিয়ে চলতে হবে। এবং নিজস্ব কৌশলের মধ্যে 2 কলম ইংরেজি জানলেই যে পররাষ্ট্রনীতি খুব ভালো জানবে তা কিন্তু না। পররাষ্ট্রনীতি একটা সাবজেক্ট, সেই সাবজেক্টে যারা সবচেয়ে ভালো তাদের দিয়ে আমি, ইউনূস সরকার তো অনেক চমক দেখাচ্ছে, এটা তারা দেখাক। ওই পররাষ্ট্র নিয়ে যারা পড়ালেখা করছে, অনেক দিন গবেষণা করছে, তাদের দিয়ে এইসব করুক। ওই যেটা মাসুদ ভাই বললেন যে কোনোদিন একটা সংবিধানের পর্যন্ত লেখে নাই, তার সাবজেক্টের মধ্যে সে ওই কাজটা করে নাই, অথচ সে সংবিধান প্রণেতা। আমরা ওই ধরনের কাজ করতে চাই না। আমরা করতে চাই যারা সত্যিকার অর্থে যেটার জন্য যে যোগ্য তাকেই সেই জায়গাটায় আনার জন্য। যে ভারতের পাকিস্তানের সাথে সম্পর্ক যে এখন এটা দেখা যাচ্ছে, এবং পররাষ্ট্র সচিব পর্যায়ে হয়েছে, এবং এরপরে ভারতের ডেপুটি প্রাইম মিনিস্টার আসবে বাংলাদেশে, মানে সম্পর্কের একটা দেখা যাচ্ছে যে এই নতুন বাস্তবতায় আপনি এটাকে কিভাবে দেখবেন? দেখেন, একটা কথা হলো কি, আমাদের যে ভৌগোলিক অবস্থাটা একবার আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের চারদিকেই বলতে মোটামুটি কিন্তু একদিকে সমুদ্র আর মোটামুটি ছোট্ট একটু জায়গায় মিয়ানমার আছে, আর বাকি দিক থেকে আপনার ইন্ডিয়াই তো আছে। তা আমি যার সঙ্গে সম্পর্ক করি না, ইন্ডিয়াকে পার হয়ে যে আমাকে সম্পর্কটা করতে হবে। এবং সেই সম্পর্কটা আমরা কখন করি? এই যে বলেন একটা জিনিস যে শত্রু হলো বন্ধু, এই চাণক্য নীতি যদি আপনি ফলো করেন যে শত্রু আমার বন্ধু, তো এই চাণক্য নীতি খুবই কার্যকর কখন জানেন? যুদ্ধের সময়, স্বাভাবিক শান্ত পরিবেশে না। এখন ভারতের শত্রু পাকিস্তান, ভারতের শত্রু চীন। তো আমরা চীনের সঙ্গে সম্পর্ক করে আসছি, ভারতের সঙ্গে বসছিলাম, বসার 2 দিন পরে দেখলাম যে আমাদের ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেছে। তো আমাদের লোকজনরা বলে, আমাদের যারা নাকি নেতৃবৃন্দ পর্যায়ে আছেন, বিরাটকে বিরাট বিশেষজ্ঞ জ্ঞানী চেয়ারম্যান, উনি বললেন এতে নাকি আমাদের কোনো ক্ষতি হবে না। পরে কালকে দেখলাম যে ক্ষতির পরিমাণ নাকি 2000 কোটি টাকা। তো 2000 কোটি টাকা ওনার কাছে টাকাই মনে হয় নাই, হতেই পারে, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু সৌহার্দ্যপূর্ণ মিটিংয়ের ফল তো দেখছি। এখন আমরা আবার যাচ্ছি গিয়া ভারতের যে মানে শয়নের স্বপ্নে, ভারত যারা মনে করেন গালি দেয় যে তোরা পাকিস্তান পাঠাই দেবো, যারা গালি দেয় তারা পাকিস্তান পাঠাই দেবো, এরকম যাদের সঙ্গে সম্পর্ক, তাদের সঙ্গে আমরা মহরম করার চেষ্টা করি। সম্পর্ক আমি কারোর সঙ্গে খারাপ করতে বলি না, বাট বিষয়টা হলো কি, এগুলি করে আমি যদি লাভ হয় ভালো, যদি চীনের সঙ্গে মহরম করে, পাকিস্তানের সঙ্গে মহরম করে আমরা যদি ইন্ডিয়াকে আমার বাগে রাখতে পারি, খুব ভালো, আমি এত অস্বীকার করবো না, আমার তো কোনো সমস্যা নাই। কার কী হলো কী অসুবিধা, আমারটা ঠিক থাকলেই হয়। যদি আমাদের সেরকম সামর্থ্য থাকে অতি উত্তম, যদি সামর্থ্য না থাকে তাহলে উত্তম নয়। কিন্তু আমার যেটা বেসিক কথা সেটা আমি বলি আপনাকে। বেসিক কথা হলো কি, এই সরকার তো বেশি দিন থাকবে না। ধরেন সরকার যেভাবে থাকতে চায় সেটাও যদি ধরি, তাও তো 1 বছর, আগামী ধরেন জুনের আগে সেই নির্বাচনকে দিয়ে চলে যাবে। তাহলে আমি এই সরকারকে রিকোয়েস্ট, এই জন্য বলা হয়ে থাকে যে তত্ত্বাবধায়ক সরকারের মূল ফরম্যাটটা কি, তারা বড় ধরনের কোনো কাজ করবে না, কেবল দৈনন্দিন কাজগুলি করবে। আমারও বক্তব্য যে এমন কিছু বড় কাম করেন না, কাম করতে যে আকাম করেন না,
যার নাকি দায় পরবর্তী গভর্নমেন্টের উপর চাপে। মনে করেন আপনারা আওলা বাজায় থুয়ে গেলেন যে তো আমরা যাই, তারপর তো দেখি তোরা কেমন করে চালাস। এটা ঠিক হবে না। এটা কি পররাষ্ট্রনীতি কি অন্য কোনো নীতি, অর্থনৈতিক কোনো সিদ্ধান্ত, এগুলি করতে গেলে সাবধানে করা উচিত। কারণ আমি মনে করি যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বড় ধরনের কোনো সিদ্ধান্ত এই সরকারের না যাওয়া উচিত। কারণ আপনি যেভাবে যাচ্ছেন এটা তো পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট যদি আসে তাকে আবার চেঞ্জ করতে হয়, তখন আবার কিন্তু একটা আওলা বাজে। দরকারটা কী? আপনি দৈনন্দিন কাজগুলি করেন না, ইলেকশনটা করেন। ইলেকশনের কোনো খবর নাই, সে মানে ডিঙ্গে যে পাকিস্তানের সঙ্গে সই করবে, যে দেশ নিজেই চলতে পারে না। নিরাপদ চৌধুরী মনে আজকে শেষ করি। আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ কামাল, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।